বৈষম্য বিরোধী আন্দোলনে কুমিল্লায় ১.৫ শতাধিক শিক্ষার্থী গুলিবিদ্ধ, অস্ত্রধারী আওয়ামী লীগের সদস্য দাবি সমন্বয়কের, জড়িতদের ধরতে অভিযান। আকম বাহারুদ্দিন বাহার এবং তার মেয়ে সূচনা আমাদের কুমিল্লার মেয়র, তারা তাদেরকে অস্ত্র সাপ্লাই করছে। আওয়ামী লীগের যে অঙ্গ সংগঠন ছিল তারা আমাদের উপরে হামলাগুলো করছে, অস্ত্রগুলো তারাই চলাইছে। সাগরের লঘুচাপের প্রভাবে উপকূলে ঝোড়ো হাওয়া, বৃষ্টি, কক্সবাজারে নিহত ১। সমুদ্র বন্দরগুলোয় সতর্কতা। খোলা হয়েছে কিশোরগঞ্জের পাগলা মসজিদের দান বাক্স, এবার মিলল ২৮ বস্তা টাকা, এখনো চলছে গণনা। আমন্ত্রণ সংবাদ সারা দেশে আপনাদের সঙ্গে আছি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। কুমিল্লায় শিক্ষার্থীদের উপর গুলি বর্ষণের ঘটনায় অস্ত্রধারী কারা, এসব অস্ত্রই বা তারা পেল কোথায়? অভিযোগ, এদের বেশিরভাগই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার দাবি কুমিল্লাবাসীর। পুলিশের বক্তব্য, জড়িতদের ধরতে এরই মধ্যে কাজ চলছে। কুমিল্লা নগরীর পুলিশ লাইন মোড়ে গেল ৩ আগস্টের দৃশ্য। শিক্ষার্থীদের আন্দোলনে অস্ত্রধারীদের গুলিবর্ষণ। পরদিনও একই চিত্র। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের আলেখারচর এলাকায় দফায় দফায় শিক্ষার্থীদের লক্ষ্য করে ছোড়া হয় গুলি। আওয়ামী ফ্যাসিস্ট সরকারের কিছু নেতাকর্মীরা আটক করে প্রায় ৬ ঘন্টা যাবত আমাকে টর্চার করে, গুলির ভয় দেখা। এই অস্ত্রগুলো আওয়ামী লীগের কিছু দায়িত্ববান লোক আছে যারা আমাদের ৬ আসনের এমপি মহোদয় আকম বাহারুদ্দিন বাহার এবং তার মেয়ে সূচনা আমাদের কুমিল্লার মেয়র, তারা তাদেরকে অস্ত্র সাপ্লাই করছে, কারণ তাদের ছাড়া তো এটা কোনোভাবে সম্ভব না। তারা কোথায়, আমার প্রশ্ন হচ্ছে এটা, কারণ তাদের এখন আমরা বাতি দিয়ে খুঁজতেছি, দূরবীন দিয়ে খুঁজতেছি, খুঁজে পাওয়া যাইতেছে না। প্রশ্ন উঠেছে, এসব অস্ত্রধারী কারা, কি তাদের পরিচয়? অভিযুক্ত হিসেবে নাম এসেছে মহানগর যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ নেতাদের। তালিকায় রয়েছে কাউন্সিলররাও। অভিযোগ, তারাই অস্ত্র হাতে নেতৃত্ব দিয়েছে, শিক্ষার্থীদের উপর চালিয়েছে হামলা, ছুড়েছে গুলি, এতে গুলিবিদ্ধ হয় ১.৫ শতাধিক। আওয়ামী লীগের যে অঙ্গ সংগঠন ছিল তারা আমাদের উপরে হামলাগুলো করছে, অস্ত্রগুলো তারাই চলাইছে এবং কি তাদের কাছে বিপুল পরিমাণ অস্ত্র আছে। এভাবে আমাদের উপর পৈশাচিক আচরণ করা আমরা কখনোই প্রত্যাশাজনিত ছিল না। আমাদের পাশে তো কোনো যদি শহরের টিচার, আইনজীবী ওনারা যারা ছিল যদি দাঁড়াতো, তাহলে এইভাবে কমপক্ষে ওরা গুলি চালাইতে পারতো না। শেখ হাসিনা সরকার পতনের পর আত্মগোপনে হামলাকারীরা, তারা সহ এর হুকুমদাতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার কথা জানালেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক। অনেক ভাই এখনো নিখোঁজ, অনেক ভাই হাসপাতালে এখনো কাতরাচ্ছে, অনেক ভাই চোখ হারিয়েছে, অনেক ভাই পা হারিয়েছে। এরই ধারাবাহিকতায় আমরা আজকে কুমিল্লা কোর্টে আইনজীবীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছি। শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের ধরতে ও অস্ত্র উদ্ধারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। কোনো অপারেশনাল কাজ করতে গেলে আর্মির সহায়তা নিয়ে আমরা একসাথে যাই, মুভ করে। তো এরকম আশা আমরা অভিযান করছি, তো সবাই তো পড়াতো গা ঢাকা দিতে, এখন পর্যন্ত এরকম আশানুরূপ কোনো ফলাফল নাই, তবে অব্যাহত আছে। নগরবাসীর চাওয়া, দ্রুত ধরা পড়ুক অস্ত্রধারীরা, শান্তি ফিরুক শহরে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। চট্টগ্রাম ১১ আসনের সাবেক সংসদ সদস্য এম এ লতিফের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বেলা ১২টায় তাকে আদালতে নেওয়া হয়। এম এ লতিফের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে ভোরে নগরীর বায়োজিৎ বোস্তামি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। বৈষম্য বিরোধী আন্দোলনে এক ছাত্রকে গুলি করে হত্যার দায়ে ঢাকা ১৯ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম সহ ১১৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত রাতে সাভারের আশুলিয়া থানায় মামলাটি দায়ের করেন নিহত আস সাবুরের স্বজন সাহিদ হাসান ওরফে মিঠু। মামলায় আরও আসামি করা হয় আওয়ামী লীগের আরেক সাবেক সংসদ সদস্য তালুকদার মোহাম্মদ তৌহিদ জং মুরাদ, আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিন ও তার বাবা, সাভার পৌরসভার মেয়র আব্দুল গনি, পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ দেওয়ান সহ মোট ১১৯ জনকে। রংপুর সিটি কর্পোরেশনের অনেক কাউন্সিলর সহ জেলার পৌর মেয়র, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা লাপাত্তা। তারা আত্মগোপনে চলে যাওয়ায় সেখানে সেবা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এলাকাবাসীর বক্তব্য, দুর্নীতি অনিয়মের কারণেই অনেক জনপ্রতিনিধি কর্মস্থলে ফেরার নৈতিক মনোবল হারিয়েছেন।
শেখ হাসিনা সরকার পতনের পর পেরিয়েছে বেশ কয়েকদিন। আত্মগোপনে বদরগঞ্জ পৌর মেয়র ও উপজেলা চেয়ারম্যান, লাপাত্তা উপজেলার বিষ্ণুপুর, লোহানীপাড়া ও কুতুবপুর ইউপি চেয়ারম্যানও। মিঠাপুকুর উপজেলা চেয়ারম্যান ও 2 ভাইস চেয়ারম্যানও আত্মগোপনে। দেখা নেই চ্যাংমারি, বড় হজরতপুর, দুর্গাপুর, লতিফপুর ও মিলনপুর ইউপি চেয়ারম্যানের। তাদের যে একটা সামাজিক ভিত্তি, এটা তারা অনেক আগে নষ্ট করছে। তারা যে জনবিচ্ছিন্ন, সেই আতঙ্ক থেকে তারা আসছে যে আমরা তো কিছু করিই নাই, এবং অনেকের সাথে অনেক ধরনের ব্যবহার খারাপ করছি। এই কারণে হয়তো তারা নিজে আতঙ্কে ভুগতেছে। পীরগঞ্জ পৌর মেয়র ও উপজেলা চেয়ারম্যান এলাকায় আছেন, তবে কার্যালয়ে যান না। কুমেদপুর, পাঁচগাছি, কাবিলপুর, চত্রা ও চৈত্রকৈল সহ আরো কয়েকটি ইউপি চেয়ারম্যানরাও তাই। একই চিত্র গঙ্গাচড়ার বড়বিল ও সদর ইউনিয়নেও। সমস্ত ব্যবসায়ী লিডার হলো সেই টুটুল চৌধুরী, এই মেয়র। তো সে কারোই মঙ্গল কখনোই করে নাই। যদি ভয়ে ভীতু হয়ে পালায় থাকে তাহলে সেটা তাদের নিতান্তই দুর্বলতা। আমি মনে করি জনগণ পালায় থাকার জন্য তাদেরকে রায় দেয়নি। আওয়ামী লীগেরা কতটুকু জ্বলাইছে, দল মত নির্বিশেষে জাতীয় পার্টি বিএনপি কারো অস্তিত্ব ঠিক রাখে নাই। রংপুর সিটি কর্পোরেশনের সবশেষ মাসিক মিটিংয়ে অনুপস্থিত ছিলেন 20, 24, 26 ও 28 নম্বর ওয়ার্ডের কাউন্সিলররা। আরও অন্তত 16 কাউন্সিলর সেভাবে অফিস করেন না। এবারের এই পট পরিবর্তন বা আন্দোলন যেটাই বলেন, এইটা থেকে যদি আমাদের মতো জনপ্রতিনিধিরা শিক্ষা না নেয়, তাহলে ভবিষ্যতে যারা এই জায়গাগুলো আসবে তাদেরকে কয়েকবার ভাবতে হবে। গত মাসিক সভায়, পরশুদিনের মাসিক সভায় যারা অনুপস্থিত ছিল, তাদের বিষয়টাও আমরা জানিয়ে স্থানীয় সরকার মিনিস্ট্রিতে আমরা জানাবো। এখন ওখান থেকে কি নির্দেশিকা আসে, তারপরে তার আলোকে ব্যবস্থা নেওয়া হবে। জেলা প্রশাসক জানিয়েছেন, জনপ্রতিনিধিদের ব্যাপারে 2টি প্রজ্ঞাপন পেয়েছেন, সে অনুযায়ী নেওয়া হবে ব্যবস্থা। কারা কারা দায়িত্ব থাকবে, উপজেলা পরিষদের চেয়ারম্যান না থাকলে তো ইউনোকে দায়িত্ব দিবে। 2টা চিঠি আলাদা আলাদাভাবে আসছে মন্ত্রণালয়। জনপ্রতিনিধিদের অনুপস্থিতিতে ব্যাহত হচ্ছে সেবা কার্যক্রম, বাড়ছে নাগরিক ভোগান্তি। সরকার, মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে ঝোড়ো বাতাস ও বৃষ্টি হচ্ছে উপকূলীয় এলাকাগুলোয়। সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে চট্টগ্রামের, সাথে বইছে ঝোড়ো হাওয়া। উত্তাল রূপ পতেঙ্গা সমুদ্র সৈকতে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস, রাজধানী ঢাকা সহ দেশের 11টি অঞ্চলের উপর দিয়ে সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড় হতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে। একই চিত্র কক্সবাজারে, থেমে থেমে বৃষ্টির সাথে বইছে ঝোড়ো বাতাস। তবে সমুদ্র উত্তাল থাকলেও এখনও সৈকতে ভিড় রয়েছে পর্যটকদের। এদিকে সাগরে মাছ ধরতে গিয়ে কয়েকটি ট্রলার ও নৌকা ফিরে আসলেও আটকা পড়েছে বেশ কিছু। কক্সবাজারের সমুদ্রে সাঁতার কাটতে গিয়ে ডুবে মারা গেছেন একজন। আজ সকালে উদ্ধার হয়েছে তার মরদেহ। এবার কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এহসান আল কুতুবী। এহসান, সকালে তো বৃষ্টি হয়েছিল, এখন কি অবস্থা, সৈকতের অবস্থা কেমন দেখছেন? দেবাশিস, সকালে একটু বৃষ্টি ছিল, যেহেতু 3 নম্বর সংকেত রয়েছে, তবে এখন আর বৃষ্টি নেই। সারাদিন অর্থাৎ সকাল থেকে আমরা প্রথমে বৃষ্টি পেয়েছিলাম, এখন রোদের দেখা মিলেছে। কক্সবাজারের আমি যে পয়েন্টে আছি এটা হচ্ছে সুগন্ধা পয়েন্ট। এখানে আসলে কক্সবাজারের যে সমুদ্র সৈকতের চিরচেনার রূপ সেটি ফিরে এসেছে দীর্ঘদিন পরে, প্রায় 1 মাস পরে। কক্সবাজারের এমন দৃশ্য আসলে পর্যটন ব্যবসার যে উন্নতি হচ্ছে, পর্যটনের যে খাতটি এতদিন একেবারে স্টপ ছিল না, একেবারে স্থবির হয়ে পড়েছিল, সেটির উন্নতি হয়েছে এবং প্রচুর পরিমাণে পর্যটক আমরা দেখছি, তারা এখানে আনন্দ উল্লাস করছেন। বিশাল বিশাল ঢেউ, যেহেতু সংকেত রয়েছে এ কারণে সাগর উত্তাল রয়েছে, উত্তাল থাকাই বিশাল বিশাল ঢেউয়ের সাথে তারা খেলছেন। পর্যটকরা যেটি বলছেন, সাগর উত্তাল থাকলেও, সংকেত থাকলেও কক্সবাজারে যখন আসে পানিতে নামার সাথে সাথে তাদের মনে যে ভয় আতঙ্ক থাকে, সংকেতের যে চিহ্ন সেটি তারা ভুলে যায় এবং পরিবার পরিজন নিয়ে যে তারা সুন্দর একটি মুহূর্তে কাটাতে আসে, সেটির কারণে সাগরে নামলে সবকিছু তারা ভুলে যান। পর্যটকরা এটি বলছেন। দেবাশিস, ধন্যবাদ এহসান যুক্ত হবার জন্য।
বৃষ্টিতে খাগড়াছড়ি চট্টগ্রাম সড়কের সাপমারা এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহরিয়ার ইউনুস। এখন কি পরিস্থিতি, আর বৃষ্টিতে পাহাড় কতটা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে? দেবাশিস, আপনি বলছিলেন যে খাগড়াছড়ি চট্টগ্রাম সড়কের সাপমারা এলাকায় সকালে পাহাড় ধসের এক ঘটনা ঘটেছে। সেই ঘটনার পর থেকেই খাগড়াছড়ি চট্টগ্রাম, খাগড়াছড়ি ফেনী, কুমিল্লা সহ যে জেলাগুলোতে খাগড়াছড়িতে পরিবহন চলাচল করে সেগুলো উভয় দিকে আটকা পড়েছে এবং আমরা এখানে আসার পর দেখতে পেয়েছি যাত্রীবাহী, পণ্যবাহী, অ্যাম্বুলেন্স, ব্যক্তিগত গাড়ি সহ বেশ সংখ্যক পরিবহন সাপমারা এলাকায় আটকে আছে। অর্থাৎ আমরা যেটি দেখেছি সড়কের পাশে অনেক উঁচু একটি পাহাড়, সেখান থেকে মাটি, গাছপালা সহ আশ্রে পড়ে পুরো সড়কের উপর আটকে দিয়েছে এবং এই আটকানোর অবস্থার মধ্যেই প্রায় 4 ঘন্টার মতো করে সবগুলো সড়ক আটকে আছে এবং এক ফায়ার সার্ভিস, সড়ক ও জনপথ বিভাগ এবং বন বিভাগের লোকজন তারা সড়ক পরিষ্কার করে যান চলাচল স্বাভাবিকের চেষ্টা করছে। ঠিক এই মুহূর্তে অর্থাৎ এখন থেকে 3 থেকে 4 মিনিট আগেই সড়কের এক পাশ পরিষ্কার হওয়ায় খাগড়াছড়ি চট্টগ্রাম সড়কে যান চলাচলটাকে কিছুটা স্বাভাবিক করেছে। তবু পুরোপুরি সড়ক যোগাযোগ স্বাভাবিক করতে আরও কিছুটা সময় লাগতে পারে, সেটি আমরা ফায়ার সার্ভিসের সড়ক বিভাগ থেকে জানতে পেরেছি। এছাড়া আরেকটি কথা বলে রাখি, যেহেতু টানা বৃষ্টিপাত হচ্ছে, আলুটিলা সহ বেশ কয়েকটি ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় আপনার পাহাড়দের সংখ্যা দেখা দিয়েছে, আর ইতিমধ্যে কয়েকটি স্থানে পাহাড়ের উপর থেকে গাছ ধসে পড়েছে, সেটা আমরা দেখতে পেয়েছি। দেবাশিস। ইউনুস, ধন্যবাদ যুক্ত হবার জন্য। কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের দান বাক্স খোলা হয়েছে। সকালে মসজিদের 9টি দান বাক্স খোলা হয়। এ সময় দান বাক্স থেকে 28 বস্তা টাকা পাওয়া যায়। টাকাগুলো গণনার কাজে অংশ নিয়েছেন মসজিদ কমপ্লেক্স, মাদ্রাসা, এতিমখানার শিক্ষক শিক্ষার্থী সহ কিশোরগঞ্জের রূপালী ব্যাংকের 2 শতাধিক কর্মকর্তা কর্মচারী। এ বিষয়ে আরও জানাতে কিশোরগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এটিএম নিজাম। টাকা গণনার সবশেষ পরিস্থিতি জানাবেন। দেবাশিস, আজ সকাল 7টার দিকে কিশোরগঞ্জ ঐতিহাসিক পাগলা মসজিদের 9টি দান বাক্স খোলা হয়েছে এবং 9টি দান বাক্স থেকে 29 বস্তা টাকা এবং বিদেশি মুদ্রা এবং স্বর্ণ রৌপ্য অলংকার মিলেছে এবং টাকা গণনায় অংশ নিয়েছে ওই পাগলা মসজিদ কমপ্লেক্স, এতিমখানা, মাদ্রাসা, শিক্ষক শিক্ষার্থী এবং স্থানীয় রূপালী ব্যাংকের কর্মকর্তা কর্মচারী সহ 240 জন। এছাড়াও মেশিনেও টাকা গণনা করা হচ্ছে। ব্যাংকের লোকজন মেশিনে টাকা গণনা করতেন। আপনারা জানেন যে এর আগে 3 মাস 27 দিন আগে দান বাক্সগুলো খোলা হয়েছিল, তখন 7,68,00,000 টাকা মিলেছিল। আর এবার ধারণা করা হচ্ছে এই টাকার পরিমাণ 8 কোটিরও উপরে হতে পারে। তো আপনারা জানেন, জনশ্রুতি আছে যে কিশোরগঞ্জ শহরের মাঝপথ দিয়ে প্রবাহিত নরসুন্দা নদীর মাঝ একটি টিলায় জিল কদর খান নামে এক পাগলা সাধকের আস্তানা ছিল। সেটি প্রায় 250 বছর আগের কথা। তিনি ছিলেন ইশাকা এবং কিশোরগঞ্জ শহরের হয়বদ্যগড় দেওয়ানবাড়ির জমিদারের পূর্বপুরুষ। জিল কদর খান সেখানে সাধনায় মগ্ন থাকতেন, ইবাদতে মগ্ন থাকতেন। তার মৃত্যুর পর এখানে যে উপাসনালয়টি হয়েছে সেটির নামই পাগলা মসজিদ। আর সেখানে সকল ধর্ম বর্ণের লোকজন প্রতিদিন বিভিন্ন মানত নিয়ে আসেন এবং নামাজ আদায় করতে আসেন। দেবাশিস। ধন্যবাদ নিজাম যুক্ত হবার জন্য। এই ছিল সংবাদ সারা দেশে এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।